हेलो फ्रेंड्स वेलकम बैक। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি স্যান অ্যান্টোনিও ট্রিপের আমাদের লাস্ট দিনের এবং লাস্ট ব্লগ নিয়ে। তো এটা আমার স্যান অ্যান্টোনিও ট্রিপের 4th ব্লগ এবং লাস্ট ব্লগ। এই দিনটা ছিল মেমোরিয়াল ডে, ইউএস এর মেমোরিয়াল ডের দিন 27th of May। তো এই দিন আমরা বেরিয়ে পড়েছিলাম টেক্সাসের সবথেকে বড় কেভ রাঞ্চ দেখতে, দ্য ন্যাচারাল ব্রিজ কেভ রাঞ্চ। এটি টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে ডাউনটাউন থেকে 30 মিনিট নর্থ ওয়েস্টে অবস্থিত। তো আমরা এখন সেদিকেই এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গাড়ি পার্ক করে তারপরে কেভ রাঞ্চে ঢোকার সামনে টিকিট কাউন্টারের সামনে এরকম একটা জায়গা ছিল, সেখানে তো আমরা সবাই এখন ফটো শ্যুট করছি। তো এরপরে আমরা এই যে ঘরটা দেখছো এটার ভেতরে যেতে হবে টিকিট কাউন্টার, দেন ওটার পেছন দিক থেকে কেভ রাঞ্চের ভেতরে ঢুকতে হয়। আমরা তো টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে পড়েছি আর আমাদের সবার হাজবেন্ডরা দাঁড়িয়ে গেছে টিকিট পারচেস করতে, আর আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সঙ্গেই লাগোয়া একটা গিফট শপ। তো আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে ইউএসএ আসার পরে তো সেখান থেকে আমি একটা করে সোভরান কালেক্ট করি। তো আমার ম্যাক্সিমাম সোভরানগুলোই থাকে, একটা করে ম্যাগনেট কিনি আমি, তো ওখান থেকেও আমি একটা ম্যাগনেট কিনেছিলাম। আর এখানে বসে আছি, এখানে ওয়েট করছিলাম গাইডের জন্য, কারণ এই যে কেভ রাঞ্চের ভেতরে যখন আমাদেরকে নিচ্ছিল মানে ছোট ছোট একটা করে গ্রুপ বানানো হচ্ছিল, দেন সেই গ্রুপগুলোকে এখানে কয়েকজন গাইড আছে তাদের গাইডেন্সে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং ওনারা খুব সুন্দর করে কেভের একটা বর্ণনাও কিন্তু দিয়েছিলেন। আর এই তো আমরা এগিয়ে চলেছি এখন কেভের ভেতরে যাওয়ার জন্য। তো আমাদের সামনে আমাদের গাইড আছে, বেশ কয়েকজনকে নিয়ে একটা করে গ্রুপ তৈরি করে এরকম কয়েকজন গাইড মিলে এই পুরো ট্যুরটা কিন্তু করাচ্ছিল। আমরা চলেছি এখন ভেতরে যাব কেভের, সেই জন্য আর এই যে শ্যাম যে পিঙ্ক কালারের জামা পরা, আমি আগেও আমার ব্লগে বলেছি, তো শ্যাম ওর ওয়াইফ অপর্ণা ওকে বলছিল যে দেখো এই জায়গাটায় মানে গুগলে অনেক ছবি কিন্তু এখানে এই জায়গাটার ছিল, তো সেটাই বলছে এই ছবিগুলোই কিন্তু গুগলে দেখতে পাও আর তখন দেখতে কত সুন্দর লাগে। এমনিতেও সামনাসামনিও জায়গাটা যথেষ্ট সুন্দর ছিল, সেটা তোমরা আমার ব্লগটা দেখতে দেখতেই বুঝতে পারবে যে জায়গাটা সত্যিই কতটা সুন্দর ছিল। এবার তো আমরা কেভের ভেতরে ঢুকবো, আর এই যে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কেভের ভেতরের দিকে। আর কেভটা ছিল এরকম স্টেপ করে করে, কতগুলো স্টেপ করে তারপরে একটা দরজা মতো ছিল, সেটা পেরিয়ে তারপরে কেভের ভেতরে ঢুকতে হয়। এই তো আমরা কেভের মধ্যে ঢুকে গেছি, আর এখানেও আমাদের যিনি গাইড ছিলেন তিনি খুব সুন্দর করে একটু করে উনি যাচ্ছিলেন আর বর্ণনা দিচ্ছিলেন, তো এখানে উনি সেটাই করছিলেন। আর এই কেভের যে আমরা ঢুকলাম, যে আমাদের টিকিট মূল্যটা ছিল $33.85। তো এটা সবে কেভের ভেতরে যাত্রা আমাদের শুরু। পুরো টোটাল কেভটা আমাদের কভার করতে অলমোস্ট 75 মিনিটস মতন টাইম লেগেছিল। আর এই যে দেখো ভেতরটা অপূর্ব সুন্দর ছিল। তো আমার ব্লগটা যত এগোতে থাকবে এই কেভের ভেতরের সৌন্দর্যটা তোমরা ততটাই বুঝতে পারবে। দ্য ন্যাচারাল ব্রিজ কেভ রাঞ্চ 1961 সালে
স্যান অ্যান্টোনিওর মার্সিস ইউনিভার্সিটির 4 জন স্টুডেন্ট মিলে এই জায়গাটা কিন্তু ডিসকভার করেছিল। পরে 1964 সালে জায়গাটা স্ট্যাবলিশ করা হয়। আর এই কেভটা মূলত চুনাপাথর ক্ষয় হয়ে হয়ে কেভটা কিন্তু তৈরি হয়েছে এবং পুরোটাই ন্যাচারালি। এই যে ওপরে জায়গাগুলো দেখছো, বুঝতে পারছো কিনা জানি না, এই যে ব্ল্যাক ব্ল্যাক স্পট, তো গাইডের কথা অনুযায়ী এগুলো কিন্তু সমস্ত যে মিনারেল অয়েলস যেগুলো, সেগুলো ওখানে ওরকম করে জমে জমে আছে, মানে জমে ছিল, এবং এটা বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পেয়েছি। আর কিছু দূর বাদে বাদেই ভেতর থেকে না জল পড়ছিল, মানে পুরো ভেতরটাই কিন্তু স্লিপারি এবং জল জল মতন চারিদিকে, এবং কোথাও কোথাও তো জল বেঁধে বেঁধেও ছিল। তো সেই জায়গাগুলোতে কিন্তু এই জলটা মানে যেটা গাইডের কথা ওয়াইজ, এই জলটা একদম পিওর জল, যে মিনারেল ওয়াটার যেরকম আমরা কিনে খাই যতটা পিওর থাকে, এই জলটাও কিন্তু মানে ততটাই পিওর, এবং ওখান থেকে জল স্টোর করে যে কোনো মানে খাওয়ার উপযোগী জল ছিল জলটা। তো সেরকম ভেতর মানে যদি ওই জলটাকে ধরা হয় তাহলে জলটা খাওয়াও যাবে, জলটা এতটাই পিওর ছিল। আর এখানের এই মানে কাঁচ বলবো না, এগুলো তো পুরো ন্যাচারালি তৈরি, মানে এত সুন্দর, এক একটা জায়গায় এক এক রকমের কিন্তু স্ট্রাকচার এরমভাবে তৈরি হয়ে হয়ে আছে। পুরো ভেতরটা এত অপূর্ব সুন্দর আমাদের লেগেছিল, যেটা মানে এরমভাবে ডেসক্রাইব করে তার সৌন্দর্যটা বোঝানো যাবে না। এই যে দেখো, এমনিতে কেভের ভেতরটা ছিল অন্ধকার, কিন্তু কিছু দূরত্ব বাদে বাদে এখানে কিন্তু ছোট ছোট লাইট দেওয়া ছিল। আর যেহেতু ভেতরে সবসময় একটা জল পড়ছিল, তো রাস্তাটাও একটু স্লিপারি, সেই জন্য কিন্তু এরকম করে পুরো মানে কেভের ভেতরটাই রেলিং করা ছিল, একটা করে সাইডে সবসময় রেলিং করা ছিল, এবং ওই রেলিংগুলো ধরেই কিন্তু মানে সবাই হাঁটছিল, বা রেলিং না ধরে হাঁটাও যাবে না, যেহেতু কোথাও চড়াই কোথাও উতরাই এরকমও ছিল, তো রেলিং ধরে ধরে ওখানে হাঁটার মতন। আর এই দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের স্ট্রাকচার এরকমভাবে হয়ে মানে আছে, ন্যাচারালি এটা কিন্তু পুরো হয়ে আছে। তো এই জায়গাটা তো খুবই সুন্দর। আর কিছু দূর গিয়েই আমাদের যিনি গাইড ছিলেন তিনি জায়গাগুলোর ডেসক্রিপশান দিচ্ছিলেন, ডেসক্রাইব করছিলেন, কিন্তু আমাদের যে গাইড ছিলেন ওনার খুব সম্ভবত ওনার কথাতে একটু মানে প্রবলেম ছিল, তো ওনার মানে সামহাও ওনার কথাটা আমরা খুব একটা ভালো বুঝতে পারিনি যে উনি কি বলতে চাইছিলেন। তো কিন্তু উনি খুব চেষ্টা করেছিলেন সুন্দর করে ডেসক্রাইব করার, কিন্তু আমরা খুব একটা মানে কি বলতে চাইছিলেন আমরা বুঝতে পারিনি। আর এই তো আবার এগিয়ে চলেছি সামনের দিকে। তো কেভটা কিন্তু অনেকটা বড়, অনেক বড়। আর জলের কথাটা বলছিলাম, যেটা দেখো রাস্তাগুলো দেখে তোমরা বুঝতে পারছো কিনা যে রাস্তাগুলো কিন্তু পুরো ভেজা ভেজা, তো জল কিন্তু এরকম পড়তেই আছে টিপ টিপ করে, কোথাও কোথাও তো গায়েও জল পড়ছিল। আর এইভাবে জল পড়ে পড়ে, চুনা পাথরের ওপরে জল পড়ে পড়ে এই পুরো কেভটা কিন্তু এইভাবেই তৈরি। এখানের স্ট্রাকচারগুলো দেখো, এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারটা তো আমার দারুণ লেগেছিল। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এই যে ওই স্ট্রাকচারটা এত সুন্দর, আর নিচে তো এরকম জল জমেছিল, আর জলের মধ্যে
কালারটা, আলোর যে কালারটা এত সুন্দর করে ফেলা হয়েছিল যে এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লেগেছিল। মানে গোটা কেভরান্সের মধ্যে আমার এই জায়গাটা বেস্ট লেগেছিল, খুবই সুন্দর ছিল এই জায়গাটা। আমরা এই তো এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা অলমোস্ট কেভটা কভার করে ফেলেছি, সামনে আর একটুই ছিল। তো আমরা কিন্তু পুরো স্ট্রলার মামবাবুইদের যেটা ছিল সেইটা কিন্তু নিয়েই ঢুকেছিলাম, কিন্তু ওরা এইখানে যেরকম সিচুয়েশান ছিল স্ট্রলারে করে ওদের নেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, তো আমরা স্ট্রলারে ওদের বসাইনি। আর ওরা কিন্তু এই পুরো কেভটা পায়ে হেঁটেই ঘুরেছে। ওরা কিছু সময় পরে একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল, কিন্তু ওদেরকে জাস্ট আমরা বুঝিয়ে টুঝিয়ে ওরা কিন্তু পুরোটাই এরকম পায়ে হেঁটেই কেভটা ওরা ঘুরেছিল। আর পুরো কেভটাতে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু এক একটা জায়গায় এক এক রকম স্ট্রাকচার, তো পুরোটাই এত সুন্দর ছিল, মানে কোথাও এতটুকু বোরিং লাগবে না। এত বড় একটা কেভ কিন্তু বোর হওয়ার মতো জায়গা ছিল না, মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা এগোচ্ছিলাম আর এক একটা করে নতুন রকমের স্ট্রাকচার দেখছিলাম, যেটাতে আমাদের খুবই ভালো লেগেছিল। বলা যেতে পারে স্যান অ্যান্টোনিও ট্রিপের এই দিনের যে ট্রিপটা ছিল, কেভরান্স দেখার এইটা ভিজিটটা আমাদের কাছে বেস্ট ছিল। মানে আমাদের স্যান অ্যান্টোনিও ঘোরাটাই কেভরান্সের জন্যই সার্থক হয়েছিল। এইরকম দেখো কত চড়াই ছিল, কোথাও কোথাও খুব চড়াই, কোথাও কোথাও উতরাই, মানে বড়দেরই রীতিমতন কষ্ট হচ্ছিল। তো সেখানে বাচ্চাগুলোও কিন্তু মামবাবুই সঙ্গে আর একজন যে আমাদের ফ্রেন্ড ছিল নিশা, ওর একটা ছোট্ট বাচ্চা, সে তো আরোই ছোট, এরা কিন্তু সবাই পুরোটাই হেঁটে হেঁটে এনজয় করেছিল আমাদের সঙ্গে। আর এইবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবার জাস্ট বেরোবো একটু পরেই, কেভটা থেকে আমরা বেরিয়ে যাব। এখানে একটা জায়গায় কিন্তু কেভের মধ্যে আমাদের ফটোশ্যুটও হয়েছিল, সেটার আমার ভিডিও করা হয়নি। আর এই তো দেখো বাইরের আলো দেখা যাচ্ছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই কেভরান্স থেকে, দ্য ন্যাচারাল ব্লিস কেভরান্স থেকে। আর এই তো বাইরে এসে একটু বসে আছি। তো কেভের মধ্যেটা তো ছিল যথেষ্ট ঠান্ডা, আর বাইরে ছিল সেদিন প্রচণ্ড গরম। তো আমরা এই সময় বসে ডিসাইড করছিলাম যে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, আর কোথায় লাঞ্চ করব সেসব নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা চলছিল। আর এখানে হচ্ছিল এরকম গান, এই গানটাও আমরা বেশ এনজয় করছিলাম। তো এই ছিল আমার স্যান অ্যান্টোনিও ট্রিপের লাস্ট ব্লগ। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সেই সব ফ্রেন্ডসদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ব্লগ এ পর্যন্তই, চলো টাটা বাই, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।